হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, প্রিজম দ্বারা বিচ্ছুরণের উপর প্রশ্ন অলরেডি আসতে আরম্ভ করেছে। 26 তারিখ থার্ড শিফটের প্রশ্ন এসছে, এর আগেও প্রশ্ন এসছে। সো যে টপিক তোমাদের ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে একটু হাটকে একটু অন্য ধরনের তোমরা গুলিয়ে ফেলতে পারো, তার উপর বেস করে ছোটো আমি তোমাদের ভিডিও দিচ্ছি। আজকে তোমাদের একটা ভিডিও দিচ্ছি বিজনের উপর বেস করে, সেটাও খুব তোমাদের বিয়োজনের ওপর বেস করে, ডিকম্পোজিশনের উপর বেস করে, সেটাও কিন্তু খুব ভালো লেভেলের ওখানে প্রশ্ন আছে, চাইলে দেখে নিতে পারো, বা কনসেপ্ট আছে। দেখো ব্যাপারটা কি, কনসেপ্টগুলোকে এক জায়গায় করো, তাহলে তুমি সব প্রশ্নই পারবে। প্রশ্ন করে করে যেও না, কারণ এমসিকিউ ইজ ডেঞ্জারাস, কারণ এখন কনসেপচুয়াল প্রশ্ন আসছে। বলছে যে প্রিজম দ্বারা বিচ্ছুরণ। দেখো, আমরা প্রিজম বলতে কাকে বুঝি, মনে রাখবে যে একটা আয়ত ঘনকও কিন্তু একটা প্রিজম, একটা ঘনকও কিন্তু একটা প্রিজম, আবার এই ট্রায়াঙ্গুলার শেপেরও কিন্তু প্রিজম পাওয়া যায়। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি ট্রায়াঙ্গুলার শেপের যে প্রিজম সেটাকে আমরা নিচ্ছি। ঠিক আছে, এই প্রিজমের কতগুলো জিনিস তোমাকে মাথা রাখতে হবে। কী কী মাথা রাখতে হবে? প্রথম কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো এই প্রিজমটা তৈরি হয়েছে এরকম, দেখতে পাচ্ছ এরকম দুটো তোমাদের কি রয়েছে, তল রয়েছে। ঠিক আছে, এরকম দুটো তল রয়েছে, দেখো এদিকে একটা আর এদিকে একটা, এরকম দুটো তল দিয়ে এই প্রিজমটা তৈরি হয়েছে। দেখো এদিকে একটা তল আর এদিকে একটা তল, এই প্রিজমটারও দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে দুটো তল তৈরি হলো, একটা হচ্ছে তোমাদের এইটা আর একটা হচ্ছে তোমাদের এইটা, এই দুটো যে তল তৈরি হচ্ছে, ঠিক আছে, এই টোটাল আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। এই দুটো যে তল তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই তলটা, একটা হচ্ছে এই তলটা, এই দুটো হচ্ছে দেখতে পাচ্ছ ওভারল্যাপিং তল বলা হয় একে। ঠিক আছে, অর্থাৎ দুটো বাউন্ডিং তোমাদের তল বলা হয় একে। ঠিক আছে, আর নিচে কী রয়েছে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, নিচে রয়েছে তোমাদের বেজ, এই প্রিজমের যে বেজ সেটা রয়েছে তোমাদের নিচে। ঠিক আছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এই হচ্ছে বেজ, অর্থাৎ এটা হচ্ছে ভূমি। আরেকটা জিনিস মনে করে দেখো, এই যে দুটো তল আমি এঁকেছিলাম, যদি এই ভূমির পাটটাকে মুছে দেই তোমাদের, এই যে দুটো তল আমি এখানে এঁকেছিলাম, ঠিক আছে, এই দুটো তল তুমি ভালো করে দেখো একে অপরের সঙ্গে একটা কোণে হেলে আছে, তাই না? একে অপরের সঙ্গে একটা কোণে কী আছে, হেলে আছে। দেখো ভালো করে, এই যে কোণে হেলে আছে। ঠিক আছে, দেখো একটা একে অপরের সঙ্গে এই তলটা একটা কোণে হেলে আছে। এই যে হেলে আছে, এই কোণটাকে বলা হয় বড় হাতের এ, এবং এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম। এটাকে কী বলা হয়, এইখানে এটাকে কী বলা হয়, অ্যাঙ্গেল অফ প্রিজম। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, পরীক্ষা পড়তে পারে। এনসিইআরটি থেকে একটু বাইরে করাবো, কারণ এনসিইআরটির বাইরেও সামান্য যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য তো এনসিইআরটি একটু বাইরে করাবো। ঠিক আছে, এনসিইআরটি টেক্সট বুক যেটা, তার থেকে একটু বাইরে করিয়ে রাখবো। ওকে, তো এটাকে আমরা কী বলছি, অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, তো এই দুটো কথা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার একটা জিনিস দেখো, ঠিক আছে, এবার একটা জিনিস তোমাদের বোঝাতে হবে। আচ্ছা, একটা কাজ করছি, জাস্ট মিনিট, রাখছি আমি, রেখে তোমাদের স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই হচ্ছে তোমাদের কালো নেই, তাহলে বেটার হবে বুঝতে। এই হচ্ছে তোমাদের সাপোজ ধরো প্রিজম, আমি প্রিজমের পুরোটা আঁকছি না, প্রিজমের যে সামনের ভাগ সেইটা আমি আঁকছি। ঠিক আছে, ডায়াগ্রাম বেস প্রশ্ন তোমাদের আছে আজকে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, ধরো একটা লাইট, সাদা আলো তোমাদের এইভাবে এসে পড়ছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে না সাদা আলো, না? জাস্ট এ মিনিট, চলো, ধরো একটা সাদা আলো এইভাবে এসে পড়ছে। ঠিক আছে, এইভাবে এসে কী পড়লো, একটা সাদা আলো সাপোজ ধরো এইভাবে এসে পড়লো। ঠিক আছে, এইভাবে এসে পড়লো, তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এখানে মাধ্যম পরিবর্তন হচ্ছে, বায়ু থেকে সেটা প্রিজমে ঢুকছে, মানে লঘু থেকে সেটা ঘনতে ঢুকছে। লঘু থেকে যখন ঘনতে ঢোকে তখন কী হয়, সেটা নর্মালের দিকে বেঁকে যায়। তার মানে লাইটটা কী হবে, এইভাবে তোমাদের নর্মালের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার নর্মাল কোনটা? দেখো, এই হচ্ছে নর্মাল। আমি যদি এই সারফেসের রেসপেক্টিভে নর্মাল আঁকি, নর্মাল হচ্ছে কি, এই সারফেসের রেসপেক্টিভে আমাকে নর্মাল আঁকতে হবে, এই সারফেসটা, এই দাগটার রেসপেক্টিভে নর্মাল আঁকতে হবে। তার মানে বেসিক্যালি কী হবে, এটা তোমাদের লম্ব হবে। নর্মাল আমরা কীভাবে আঁকি, লম্বকেই আমরা নর্মাল বলি। ঠিক আছে, নর্মাল যদি আঁকতে হয়, আমি এইভাবে আঁকছি তোমাদের নর্মাল, এই হচ্ছে তোমাদের নর্মাল। নর্মাল বলতে কী হয়, কোনো একটা সারফেসের ওপর যদি তুমি লম্ব টানো, সেটা হচ্ছে নর্মাল। তাহলে এই যদি সারফেস আছে, তাহলে এইটা কী হবে, নর্মাল হবে। নর্মাল মানে অভিলম্ব। নর্মাল মানে কি, নর্মাল দাগ, অভিলম্ব। ঠিক আছে, অর্থাৎ যার কোনো বেঁকাবেকির ব্যাপার নেই, এটা একটা স্ট্রেট লাইন। এখানে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, এই জায়গায় যে অ্যাঙ্গেল তৈরি হবে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি মানে এদিকে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার আমরা জানি যে রিফ্র্যাকশান কখন হয়। ঠিক আছে, যখন মাধ্যম পরিবর্তন হয়। তুমি দেখো এখানে বায়ু থেকে প্রিজমে ঢুকছে, বায়ু হচ্ছে লঘু, প্রিজম হচ্ছে ঘন, তো লঘু থেকে ঘনতে যাচ্ছে, মাধ্যম পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কী হয়েছে, এখানে হয়েছে রিফ্র্যাকশন, অর্থাৎ প্রতিসরণ হয়েছে। ঠিক আছে, আর দেখো এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, আমি একটা কাজ করছি, ইয়েস, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের I1। I1 কেন, এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে আপতন কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের I1।
কি এটা I1, ঠিক আছে। আর তাহলে দেখো এইটা আমাদের I1 আর এইটা আমাদের কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটাকে আমি বলছি R1, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মানে কি প্রতিসরণ কোণ, I1 আর R1। তো ক্লিয়ারলি দেখো I1 কিন্তু বড় R1 এর থেকে, দেখেও বোঝা যাচ্ছে। কেন এটা হয় আমরা জানি, যখন লঘু থেকে ঘনর মধ্যে ঢোকে তখন আলো কী হয়, অবিলম্বের দিকে বেঁকে যায়। দেখো এই জায়গায় অবিলম্ব থেকে দূরে ছিল, এইটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব থেকে এটা দূরে ছিল, ওই জন্য কোণের মানও বেশি ছিল। এখানে দেখো অবিলম্বের দিকে বেঁকে গেছে, ওই জন্য কোণের মান কমে গেছে, ঠিক আছে। এটা কেন হয় কীভাবে আমি তোমার আগের দিন বলেছিলাম, লঘু থেকে ঘন মাধ্যমে যখন যায়, ঘন মানে কি সেখানে ট্রাফিক বেশি, ফলে আলো স্পিড কমে যায়, ফলে আলো অবিলম্বের ঘাড়ে গিয়ে পড়ে, অবিলম্ব থেকে দূরে যেতে পারে না, ঠিক আছে। এবার দেখো এখানে একবার রিফ্র্যাকশন ঘটলো, আবার দেখো এই জায়গায় এই পয়েন্টে, দেখো এই পয়েন্টে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে লাইট বেরিয়ে যাচ্ছে। দেখো লাইট বেরিয়ে যাচ্ছে, তার মানে প্রিজম থেকে লাইট বায়ুতে যাচ্ছে, প্রিজম থেকে লাইট বায়ুতে যাচ্ছে, তাহলে এখানে আরেকবার কী হবে, প্রতিসরণ ঘটবে, কারণ মাধ্যম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এবার দেখো প্রিজম থেকে লাইট যখন বায়ুতে যাচ্ছে মানে ঘন থেকে লঘুতে যাচ্ছে, দেখো বায়ুর রেসপেক্টিভে আমরা যাই মাধ্যম চারপাশে দেখি না কেন, সবই তো ঘনই হবে না, কাঁচ বলো জল বলো, ঠিক আছে, যাই তুমি নাও না কেন সবই তো ঘনই হবে, কারণ বাতাস তো সব থেকে হালকা হয় আমার চারপাশে যা আছে। তো বায়ু মানে যখন প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে তার মানে ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটা নর্মাল টানি, এই জায়গায় যখনই লাইট স্ট্রাইক করবে কোনো সারফেসে তুমি নর্মাল টানবে, ঠিক আছে। যে কোনো সারফেসে লাইট যেই টাচ করবে তাকে তুমি সঙ্গে সঙ্গে এখানে কী করবে, নর্মাল টানবে। নর্মাল বলতে কী বোঝায়, এই সারফেসের রেসপেক্টিভ একটা লম্ব আমাকে টানতে হবে। তো এই সারফেসের রেসপেক্টিভ আমি একটা লম্ব টানি, স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কেমন হবে লম্বটা, মোটামুটি এইরকম যাবে লম্ব, ঠিক আছে, তাই না। এই সারফেসের রেসপেক্টিভে এই যে এই সারফেসের রেসপেক্টিভে লম্ব টানলে এরকম যাবে, ঠিক আছে। এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই জায়গায়, এই যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো লাইট কী হবে দেখতে পাচ্ছ, ঘন থেকে লঘুতে যাচ্ছে, প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে, তো লাইট কী হবে, অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে। এই দেখো অবিলম্ব থেকে লাইট দূরে বেঁকে গেল, বলো বুঝতে কেনা। তার মানে কী হয়েছিল, লাইট এইভাবে এসছিল, ওকে, এইভাবে গেল, ওকে, এবং এইভাবে বেরিয়ে গেল, এই এলো এখানে বেঁকলো, এই এলো এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে সাদা রঙের লাইট, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, আশা করি তোমাদের বোঝাতে পারছি। এইটা হচ্ছে রে ডায়াগ্রাম, প্রিজমের রে ডায়াগ্রাম এটাকে বলা হয়, ঠিক আছে। রে মানে কি, রে অফ লাইট, অর্থাৎ আলোর যে তোমাদের রশ্মি সেইটার কথা বলা হচ্ছে, ওকে। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যে যখন আলোক রশ্মি বাতাস থেকে প্রিজমে গেছিল, আমি একবার লিখেও দিচ্ছি তোমাদের, ঠিক আছে। বায়ু থেকে, জাস্ট আ মিনিট, যখন আলোক রশ্মি কী হচ্ছিল, এখানে ছিল বায়ু, ঠিক আছে। বায়ু থেকে যখন আলোক রশ্মি প্রিজমে যাচ্ছিল, ঠিক আছে, প্রিজমে যাচ্ছিল, তখন আলোক রশ্মি কী হচ্ছিল, বায়ু থেকে প্রিজমে যাচ্ছিল, তখন আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে, লঘু থেকে ঘনতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে নাও, ভেরি ইজি, একদম টাফ কিছু নয়। এর ওপর ফিগার দিয়ে প্রশ্ন আসতে পারে, অলরেডি দিচ্ছে। আর ওই এক্সাম্পলার বলে, দেখো তোমরা এখন এক্সাম্পলার বলে এবার বলবে এক্সাম্পলার করাতে, দেখো এক্সাম্পলার আমি বহুদিন ধরে করাচ্ছি, আমার যে প্রশ্ন আছে তাতে দেখবে অনেক এক্সাম্পলারের প্রশ্ন আছে, ঠিক আছে। হ্যাঁ, টাফগুলো আমি করাইনি, কারণ আমার মনে হয়েছিল আগের রেসপেক্টিভে যে অতটা টাফ হয়তো যাবে না, কিন্তু দেখছি এবারে যাচ্ছে, ঠিক আছে। আমি খুব টাফগুলো করাইনি। আর ফিগার তো আমি প্রত্যেকবার করাই, যেমন এখানে ফিগার করাচ্ছি, ঠিক আছে, এটাও এক্সাম্পলারে আছে এই ধরনের ফিগার। তো কী করবো, দেখো বায়ু থেকে এটা প্রিজমে যাচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি প্রিজম থেকে এটা সোজা কোথায় যাচ্ছে, বায়ুতে যাচ্ছে, প্রিজম থেকে এটা সোজা কোথায় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বায়ুতে যাচ্ছে। মানে ঘন থেকে এই পয়েন্টে কী গিয়ে কী হচ্ছে, সেটা লঘুতে যাচ্ছে, ঘন থেকে কী হচ্ছে, এই পয়েন্টে গিয়ে দেখতে পাচ্ছি লঘুতে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে কী হবে, এই বেসে কী হবে, আমরা দেখতে পাচ্ছি যখনই প্রিজম বায়ু থেকে যখন প্রিজমে যাবো, ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, তখন কী হবে, যদি এইভাবে পড়ে, আমি তোমাদের এইখানে স্ট্রেট লাইন দিয়ে দেখাই, যদি বায়ু থেকে প্রিজমে যায়, ঠিক আছে, বায়ু থেকে প্রিজমে গেল, তখন এটা কী হবে, অবিলম্ব প্রিজমের দিকে বেঁকে যাবে। এই যে রাইটটা, এই যে লাইট, এই লাইট রে কী হবে, প্রিজমের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। আর যদি এইটাকে আমি ধরি, তাহলে এইটাকে যদি একটু স্ট্রেট লাইন করে, তাহলে আরও বেটার বুঝতে পারবে। এই ধরো স্ট্রেট লাইন, ঠিক আছে, কোথায় যাচ্ছিলো, প্রিজম থেকে বায়ুতে, তো এই হচ্ছে অবিলম্ব, ঠিক আছে। তাহলে এটা কী হবে, প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে ওপর দিকে যাচ্ছে, তাহলে কী হবে, এটা অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে, ঠিক আছে। এইখানটাও দেখো আমি দেখিয়ে দিয়েছি, এটা দেখো বায়ু থেকে প্রিজমে যাচ্ছে, তখন অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, দেখো এই যে রশ্মিটা আছে এটা অবিলম্বের দিকে সরে এসছে, দেখো অবিলম্বের দিকে সরে এসছে। আর এটা দেখো প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে, নিচের দিকে প্রিজম আছে, প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে, তখন কী হচ্ছে, এটা দেখো অবিলম্ব থেকে দূরে বেঁকে যাচ্ছে। অবিলম্ব কোনটা, স্ট্রেট লাইনকে অবিলম্ব বলা, 90 ডিগ্রি, কী হচ্ছে, দেখো এখান থেকে দূরে বেঁকে যাচ্ছে, এখানে যে অ্যাঙ্গেল, এখান থেকে অ্যাঙ্গেল কী হবে, বেশি হবে। এবার একটা জিনিস অলওয়েজ মাথা রাখবে, সেটাও তোমাদের বলে দিই, জাস্ট এ মিনিট, কী মাথা রাখবে, দেখো যেটা মাথা রাখবে সেটা হচ্ছে, এই জায়গায় যে আই তৈরি হয়, এই পয়েন্টে যে আই তৈরি হয়, আর এই পয়েন্টে যে আর তৈরি হয়, দেখো এই যে আই
আর এই যে এখানে আর তৈরি হয়েছে, এই আই কিন্তু বড় হয় আরের থেকে, এটা আশা করি তোমরা জানো। এরকম চিত্র দিয়েও কিন্তু বলতে পারে, নিচে বায়ু লিখে দিল, ওপরে প্রিজম লিখে দিল, দিয়ে বলতে পারে আয়ের মান কোনটাতে কী হবে বলে তোমাদের ফিগার বেস দিয়ে দিল। আর এখানে তোমাদের কী হবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এইটা তোমাদের কী হবে আই হবে, আর এইটা তোমাদের কী হবে আর হবে। তো এখানে দেখতে পাচ্ছ আইয়ের মান ছোট হচ্ছে আরের থেকে, দেখো দেখেও তুমি বুঝতে পারছো, এখানে দেখো অ্যাঙ্গেল দেখো, এখানে অ্যাঙ্গেল দেখো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক সেম জিনিসটা এখানে হয়, ঠিক আছে। এখানে কী হয় তোমাদের, এটাকে আমি I1 বলেছিলাম, এটাকে আমি R1 বলেছিলাম, ঠিক আছে। এবার আমরা জানি দেখো দ্বিতীয় I2 কোথায় তৈরি হবে, দেখো এইটা হচ্ছে আমাদের রে আর এইটা হচ্ছে আমাদের অবিলম্ব। সবসময় মনে রাখবে আপাতন কোণ প্রতিসরণ কোণ সব অবিলম্বের রেসপেক্টিভে হয়। এই অ্যাঙ্গেলটা কিন্তু নয়, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু কোনো কিছুই নয়, ঠিক আছে। অ্যাঙ্গেল এইটা, এইটা কেন, কারণ এইটা হচ্ছে অবিলম্ব, আর এই সাদাটে রশ্মিটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আপতিত রশ্মি, এটাও আপতিত হচ্ছে দেখতে পাচ্ছ এবং বেরিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপতিত রশ্মি, এটাকে আমরা বলি I2, এটাকে আমরা কি বলি I2, ঠিক আছে। এটা হচ্ছে I2, আর R2 কোনটা হবে, এইটা আমাদের হবে R2, কিন্তু এইটাকে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলে লেখা হয়। এটাকে কি বলে লেখা হয়, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলে লেখা হয়, বলো বুঝলে কিনা। এটাকে কি বলে লেখা হয়, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলে লেখা হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এইটা হচ্ছে আমাদের I2, যদি এখানে কেউ না বুঝতে পারো, আচ্ছা এখানে মুছে যাবে না, যাই হোক, এটা হচ্ছে আমাদের I2, আর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলে লেখা হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স মানে কি, কোনো রশ্মি যেটা প্রিজম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং যখন বেরিয়ে যায় তখন সেটা যে কোণ উৎপন্ন করে অবিলম্বের সঙ্গে, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, রিফ্র্যাকশন হওয়ার পরে। দেখো এখানে ডবল রিফ্র্যাকশন হচ্ছে, এখানে একবার রিফ্র্যাকশন হচ্ছে, এই জায়গায় একবার রিফ্র্যাকশন হচ্ছে, ডবল রিফ্র্যাকশন হচ্ছে, এই জায়গায় একটা রিফ্র্যাকশন হচ্ছে, এই জায়গায় আবার রিফ্র্যাকশন হচ্ছে, ডবল কী হচ্ছে, ডবল রিফ্র্যাকশন হচ্ছে, ঠিক আছে। যে ডবল কী হচ্ছে, এখানে ডবল রিফ্র্যাকশন হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে একবার রিফ্র্যাকশন হচ্ছে, এখানে একবার রিফ্র্যাকশন হচ্ছে, ডবল রিফ্র্যাকশন। এই যে ডবল রিফ্র্যাকশন হচ্ছে, এটা কেন হয়, কারণ বায়ু থেকে প্রিজমে যায়, প্রিজম থেকে বায়ুতে যায়, বলে এটা বুঝলে কিনা, এইটুকু বুঝলে কিনা বলো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট চলো। আচ্ছা এইখানে একটা জিনিস তোমরা মাথা রাখবে, সেটা হচ্ছে I1 কিন্তু এখানে বড় হচ্ছে R1-এর থেকে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের I2 কিন্তু ছোট হচ্ছে এর থেকে, ঠিক আছে। এই ফিগার অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি, তবে সবসময় এরকম হবে তা না, এখানে এটা নির্ভর করে এই জায়গায় কি ফিগার দেওয়া রয়েছে, এই জায়গায় এইখানে দেখো, এইটাকে আমি একটু আগে কী বললাম, এটা হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল এ, এই যে প্রিজমের অ্যাঙ্গেল এ, কোণ এ, এই কোণের মানের উপর নির্ভর করে ব্যাপারগুলো, ঠিক আছে। তবে আমরা এই ফিগারে কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি I1 R1 হচ্ছে, এখানে I2 কিন্তু ছোট হচ্ছে ইমার্জেন্সের থেকে, কারণ এটা নর্মাল আমি তোমাদের জাস্ট রেখেছি, ঠিক আছে। বায়ু থেকে প্রিজমে যাচ্ছে, প্রিজম থেকে আবার বায়ুতে আসছে, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা এখানে হচ্ছে। চলো নেক্সট আমরা পরের ফিগারে যাচ্ছি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এক দাগ, এটা আমাদের অ্যাকচুয়ালি অফিসিয়াল প্রশ্ন, এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো নিচের কোন ক্ষেত্রে I গ্রেটার দ্যান হবে R এর, এটা এনসিইআরটির প্রশ্ন কিন্তু, ঠিক আছে, ডায়াগ্রাম বেস প্রশ্ন। I গ্রেটার দ্যান হবে কিসের, R এর। তো ক্লিয়ারলি দেখো, এই জায়গায় দেখো, এই যে মাধ্যম, যে মাধ্যমে রশ্মি এসছে সেই মাধ্যমেই রশ্মি ফিরে যাচ্ছে, এয়ার থেকে রশ্মি এসছে, বায়ু থেকে রশ্মি এসছে, বায়ুতেই ফিরে যাচ্ছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে I কিন্তু ইকুয়াল হবে R এর, এখানে I কিন্তু কী হবে, ইকুয়াল হবে কার সঙ্গে, R এর, ঠিক আছে। এখানে I R এর ইকুয়াল হবে। ইকুয়াল কেন হবে, কারণ দেখো যে মাধ্যম দিয়ে I আসছে সেই মাধ্যমেই R যাচ্ছে, তাহলে I আর R সেম হবে, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এখানে প্রতিফলন হচ্ছে, মাধ্যম পরিবর্তন না করলে সেটাকে আমরা প্রতিফলন বলি। এখানে দেখতে পাচ্ছি প্রতিফলন হচ্ছে, এয়ার থেকে এয়ারেই যাচ্ছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। এখানেও দেখো এটা প্রতিফলনই হচ্ছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে, কারণ দেখো ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে রে আসছে বা রশ্মি আসছে সেটা অন্য মাধ্যমে প্রবেশ করছে না, যে মাধ্যমে আছে সেই মাধ্যমেই যাচ্ছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা প্রতিফলনই বলবো, ঠিক আছে। তো এখানেও কিন্তু I ইকুয়াল টু আমাদের R হবে। এখানে দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ হচ্ছে, দেখো এয়ার থেকে এটা কাঁচে যাচ্ছে, দেখো এটা এয়ার থেকে কাঁচে যাচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, লঘু থেকে এটা ঘনতে যাচ্ছে। আর যখন লঘু থেকে ঘনতে যায় তখন আমরা জানি যে I কিন্তু বড় হয় R এর, I কিন্তু বড় হয় R এর। তো এই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি I এখানে কিন্তু R এর বড় হচ্ছে, কারণ লঘু থেকে ঘনতে গেলে যে রশ্মি আসছে সেটা অবিলম্বের দিকে বেঁকে যায়, দিকে বেঁকে যাওয়া মানে কি হয়, অ্যাঙ্গেল চেপে যায়, অ্যাঙ্গেল চেপে যাওয়া মানে কি হচ্ছে, আর ছোট হয়ে যায় আয়ের থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে এইটা I এটা R, তুমি দেখতে পাচ্ছ এটা প্রিজম, এই যে রশ্মিটা আছে, এই যে রশ্মি, এই রশ্মিটা কি আপাতত রশ্মিটা কি, এটা হচ্ছে প্রিজমে আছে, ঠিক আছে। তখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিজম থেকে বায়ুতে যাচ্ছে, অর্থাৎ ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাই না। দেখো এখানে
এখানে কি হচ্ছে, ঘন থেকে এটা লঘুতে যাচ্ছে, ঘন থেকে এটা লঘুতে যাচ্ছে, আর ঘন থেকে যখন লঘুতে যায় তখন আমরা কি জানি, আই ছোট হয়ে যায় আর এর থেকে। তো একটাই কেস আছে, কেস নম্বর সি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আই থেকে আর ছোট হবে, বা বলতে পারো আই আর এর থেকে বড় হবে। তো কেস নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি হলো বিচ্যুতি কোণ। দেখো এই ধরনের প্রশ্ন এনসিইআরটিতে দেওয়া আছে বলে তোমাদের করাচ্ছে, ঠিক আছে, কারণ ডায়াগ্রাম বেস প্রশ্ন আসছে তাই। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা একটা প্রিজম, ওকে, এবং এই প্রিজমে দেখতে পাচ্ছ এই যে রশ্মিটা তোমাদের দেওয়া হয়েছে, এই যে রশ্মিটা, ঠিক আছে, এই যে রশ্মিটা, আর আমি কার্সার বোলাচ্ছি, এই যে রশ্মিটা, এটা কী রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। দেখো এই রশ্মিটাই পড়েছিল এক্স্যাক্টলি, তারপর এটা ডটেড কেন হয়ে গেছে, কারণ এটা এই বরাবর যা উচিত ছিল কিন্তু যায়নি। যেটা সলিড লাইন সেই বরাবর গেছে, যেটা ডটেড লাইন সেই বরাবর যা উচিত ছিল কিন্তু যায়নি, ঠিক আছে। তো এই যে রশ্মিটা, এটা যা উচিত ছিল এইভাবে, কিন্তু এটা যায়নি, ঠিক আছে। এটা কীভাবে গেছে, এভাবে বেঁকে এদিকে গেছে, ঠিক আছে। তো এইটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি আপতিত রশ্মি। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি, আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। আর দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই বরাবর যা উচিত ছিল কিন্তু এই বরাবর যায়নি, এদিকে বেঁকে গেছে, এই বরাবর গেছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যেটাকে বলা উৎসারিত রশ্মি, ইমার্জেন্ট রে, ঠিক আছে, উৎসারিত রশ্মি। এর এক্স্যাক্ট বাংলা আমার খেয়াল নেই, ঠিক আছে। উৎসারিত রশ্মি, আমি এখানে ওই জন্য লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, ঠিক আছে। আর জাস্ট মিনিট, আর এইটা হচ্ছে তোমাদের ইমার্জেন্ট রে, ঠিক আছে, ইমার্জেন্স হয়েছে এর, ইমার্জেন্ট রে, ঠিক আছে, এটা হচ্ছে কি এর ইমার্জেন্ট রে। তো মনে রাখবে এই যে আপতিত রশ্মি আর উৎসারিত রশ্মি, অর্থাৎ ইনসিডেন্ট রে এবং ইমার্জেন্ট রে, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল আছে, তাহলে এই যে রে আর এই যে রে, এই দুটোর মধ্যে কোন অ্যাঙ্গেলটা রয়েছে, এক্স ডিগ্রি আছে না, ওয়াই ডিগ্রি আছে না, জেড ডিগ্রি আছে, এই কোণটাকে আমরা বলবো ইমার্জেন্ট মানে অ্যাঙ্গেল বা বিচ্যুতি কোণ। আচ্ছা, এটা বিচ্যুত রেখাও বলা হয়, ঠিক আছে। 3 নম্বর, কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ বড় হবে। দেখো এই ধরনের প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখতে হবে যখনই কোনো সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটা 7টা রঙে কী হয়, ভেঙে যায়, ঠিক আছে। আমি এখানে লিখছি ওয়েভ লেন্থ অনুযায়ী, ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থের বাংলা তো অবশ্যই বুঝতে পারছো, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। একটা ছোট তোমাদের আমি হিন্টস দিয়ে দেখছি, আমি যেভাবে মনে রাখি, আর এদিকে আমি লিখবো বিচ্যুতি কোণ, ঠিক আছে, এদিকে আমি কী লিখবো, বিচ্যুতি কোণ। একটা ছোট হিন্টস দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা তোমরা মানে হঠাৎ করে দেখলেই যাতে মনে পড়ে যে কোনটা কী। একটা জিনিস মনে রাখবে, যত গাঢ় কালার তত তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ছোট হয়ে যাবে। কি বললাম, যত গাঢ় কালার তত তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো মনে রাখবে একদম মাথায় কী থাকে, তোমাদের রেড থাকে, একদম মাথায় তরঙ্গ দৈর্ঘ্য, একদম মাথায় তোমাদের কী থাকে, রেড থাকে। রেডের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সব থেকে বেশি হয়, ঠিক আছে, রেডের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, সব থেকে বেশি হয়। মনে রাখবে স্পেকট্রামকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ডিক্রিজিং অর্ডারে সাজানো হয়, অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছ যত নিচে যাবে তত তুমি ছোট তরঙ্গ দৈর্ঘ্য পেতে আরম্ভ করবে। রেডের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কী হয়, ভারী হয়, মানে বড় হয়। তারপর কী থাকে, তারপর তোমাদের অরেঞ্জ থাকে, ওকে, তারপর তোমাদের কী থাকে, তারপর তোমাদের ইয়েলো থাকে, তারপর তোমাদের কী থাকে, গ্রিন থাকে, তারপর তোমাদের কী থাকে, ব্লু থাকে, তারপর তোমাদের কী থাকে, ইন্ডিগো থাকে, আর শেষে তোমাদের কী থাকে, ভায়োলেট থাকে, মানে বেগুনি থাকে। বলো এটা বুঝলে কিনা। তরঙ্গ দৈর্ঘ্য যদি বলো তাহলে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এই হচ্ছে হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি যদি বিচ্যুতি কোণের রেসপেক্টিভে সাজাই একে, তো বিচ্যুতি কোণের রেসপেক্টিভ কী হবে, ঠিক এর উল্টো হবে, অর্থাৎ ভায়োলেট সব থেকে বেড়ে যাবে, তারপর তোমাদের কী হবে, ইন্ডিগোর হবে, তারপর তোমাদের কী হবে, বি হবে, মানে ব্লু হবে, তারপর তোমাদের গ্রিন, তারপর তোমাদের ইয়েলো, দেন তোমাদের অরেঞ্জ হবে, এবং লাস্টে তোমাদের থাকবে রেড। অরেঞ্জ অ্যান্ড লাস্টে আমাদের কী থাকবে, রেড। বলো বুঝলে কিনা। আচ্ছা, আরটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, বলো বুঝলে কিনা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেভাবে সজ্জিত হবে বিচ্যুতি কোণটার উল্টো পথে সজ্জিত হবে, অর্থাৎ ব্যাসনুপাতিক সম্পর্কে থাকবে। দেখো রেড প্রথমে গেছে, ভায়োলেট শেষে গেছে, এখানে দেখো ভায়োলেট প্রথমে এসছে, রেড শেষে গেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট তার বিচ্যুতি কোণ হবে তত বড়, ঠিক আছে।
ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোটো, তো ভায়োলেটের বিচ্যুতি কোণ হবে সব থেকে বড়ো। তোমাকে এখানে বলেছে বিচ্যুতি কোণ কার সব থেকে বড়ো হবে, দেখতে পাচ্ছ এই 7টা রং যে আমি বলেছি তার মধ্যে ভায়োলেটের বিচ্যুতি কোণ সব থেকে বড়ো হবে, অর্থাৎ ভায়োলেট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, বেগুনি। হলো ক্লিয়ার? বলো বুঝছো কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, আরও প্রশ্ন দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ ছোট হবে? 4 দাগের প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন রেলের পরীক্ষায় এখনও আসেনি, ভাষাতে এসছে, কিন্তু ডায়াগ্রাম এঁকে দিলে তখন প্রবলেম হয়ে যাবে। এগুলো সবই এনসিইআরটির তোমাদের কোশ্চেন্স। কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ ছোট হবে? তবে তোমরা বলবে এটা কি এক্সাম্পলারে আছে? না, এটা এক্সাম্পলারে নেই, কিন্তু এনসিইআরটি আরও অনেক বই আছে এক্সাম্পলার ছাড়া, ওই এক্সাম্পলারের মতনই, তার থেকে তোলা। ঠিক আছে, যেমন তোমার ছোটোবেলায় করতে না বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা বেরোতো, এই বেরোতো ওই বেরোতো, এরকম ধরনের এনসিইআরটির এরকম প্রচুর বই আছে, মানে মেন বুকসের ওপরে এক্সারসাইজ বুকস বেরোয়। এক্সাম্পলারও ঠিক তেমনই, হ্যাঁ অফিসিয়ালি এনসিইআরটির মানে প্রশ্ন বিচিত্র হচ্ছে ওই এক্সাম্পলার, কিন্তু ও ছাড়াও বই আছে। ঠিক আছে, তো বলছে কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ ছোটো হবে? ভালো লেভেলের প্রশ্ন যেহেতু পড়ছে আমি নিয়ে নিয়েছি। কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ ছোটো হবে? একটু আগে তোমাদের বলেছি বিচ্যুতি কোণ কাকে বলা হয়, 3 নম্বর যে প্রশ্ন আছে তাতেও বলেছি। তো আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়েছে এবার বিচ্যুতি কোণ কাকে বলা হয়। তো দেখো এই রশ্মিগুলো কিন্তু দেখো এটা ইয়েলো প্রথমটা, তারপর দেখতে হচ্ছে গ্রিন, তারপর দেখতে হচ্ছে ব্লু। পরীক্ষার সময় হয়তো সব কটা কালোতে থাকলো, লিখে দেওয়া হলো ইয়েলো গ্রিন ব্লু, তোমরা ধরে নেবে যেটা ইয়েলো ইয়েলো, যেটা ব্লু ব্লু, যেটা গ্রিন গ্রিন। ঠিক আছে, তো তোমাদের বলছে কোন ক্ষেত্রে বিচ্যুতি কোণ কী হবে? ছোট হবে। তো একটু আগে আমি তোমাদের কি বললাম, যে ওয়েভ লেন্থ LENGTH, ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য। আমি আস্তে আস্তে লিখে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের ভুল না যায়। যে বিচ্যুতি কোণ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বিচ্যুতি কোণ, ঠিক আছে, সেটা কী হয় তোমাদের বিপরীত সম্পর্কে থাকে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে, অর্থাৎ ওয়েভ লেন্থ যত বাড়বে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তত কী হবে? তোমাদের কমবে। এটা যত বাড়বে এটা কী হবে? তত তোমাদের কমবে। ঠিক আছে, এটা তোমাদের তত কী হবে? তোমাদের কমবে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কোনটা হবে বলো? আমরা দেখতে পাচ্ছি ব্লু এর ওয়েভ লেন্থ, এই তিনটের মধ্যে যত নিচের দিকে যাবে তত ওয়েভ লেন্থ কী হবে? কমতে থাকবে। এই তিনটের মধ্যে মনে রাখবে যত তুমি নিচের দিকে যাবে স্পেকট্রামে তত ওয়েভ লেন্থ কমতে থাকবে। ঠিক আছে, তো এই অনুযায়ী ইয়েলো সব থেকে বেশি, তারপর গ্রিন, তারপর ব্লু। তো আমি যদি ওয়েভ লেন্থ অনুযায়ী সাজাই তাহলে ইয়েলো সব থেকে বেশি হবে, তারপর গ্রিনের হবে, তারপর কার হবে? ব্লু এর হবে। এভাবে সাজিয়ে নেবে। তাহলে বিচ্যুতি কোণ কী হবে? ঠিক এর উল্টো রেসপেক্টিভে থাকবে। তাহলে ব্লু এর সব থেকে বেশি হবে, গ্রিনের তারপরে হবে, তারপর ইয়েলোর হবে। ঠিক এর উল্টোটা হবে এটাতে। দেখো ঠিক এর উল্টোটা দেখো এটাতে হয়েছে, অর্থাৎ সমানুপাতিক নয়, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? সব থেকে ছোটো বিচ্যুতি কোণ কার বলেছে? ইয়েলো সব থেকে ছোটো বিচ্যুতি কোণ হবে। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন 5 দাগ, নিচের কোন রঙের আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি? দেখো প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি বলেছে, অর্থাৎ যে রঙের আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি হবে সেই রঙের আলো কিন্তু প্রিজমে বেশি বাঁকবে। প্রতিসারাঙ্ক শব্দের অর্থ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটার অর্থ হচ্ছে আলোর বাঁকার ক্ষমতা, অর্থাৎ মাধ্যম দ্বারা আলোর বাঁকার ক্ষমতা, অর্থাৎ যে মাধ্যমে আলো বেশি বাঁকে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক বেশি হয়। আমরা এটা জানি। যেমন ধরো ডায়মন্ড, ঠিক আছে, এটা আগে বুঝে নাও। ডায়মন্ডে আমরা দেখতে পাই যে প্রতিসারাঙ্ক সব থেকে বেশি হয়। মোটামুটি আশপাশে যা জিনিস দেখি তার মধ্যে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক সব থেকে বেশি হয়। মানে কি? ডায়মন্ড আলোকে সব থেকে বেশি বাঁকাতে পারে। আর সব থেকে কম কার হয়? ভ্যাকুয়ামের হয়। আর বাতাসেরও সব থেকে কম হয় আমরা জানি, কারণ ভ্যাকুয়াম আর বাতাস প্রায় সেম হয়। ঠিক আছে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যার যত বেশি সেই মাধ্যমে আলো তত বেশি বাঁকবে। ঠিক আছে, অর্থাৎ প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক যে আলোর ক্ষেত্রে বেশি হবে সেই আলো প্রিজমে বেশি বাঁকবে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। প্রিজমের প্রতিসারাঙ্ক মনে রাখবে, আলোর প্রতিসারাঙ্ক হয় না, কিন্তু প্রতিসারাঙ্ক মাধ্যমের হয়। ঠিক আছে, প্রিজমের প্রতিসারাঙ্ক যে আলোর ক্ষেত্রে বেশি হবে, ধরো আমি বলে দিচ্ছি প্রিজমের প্রতিসারাঙ্ক তোমাদের ভায়োলেটের ক্ষেত্রে 2, তার মানে ভায়োলেট প্রিজমে বেশি বাঁকবে। ধরো আমি বলে দিচ্ছি রেডের প্রতিসারাঙ্ক 0.5, তার মানে রেড কম বাঁকবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। ওকে, এবার একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে বলেছে কোন রঙের আলো ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি। অ্যান্সার তোমাদের কী হবে? যে রঙের আলো বেশি বাঁকবে সেই রঙের আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক বেশি হবে। তাহলে বলো লাল, সবুজ, নীল, বেগুনির মধ্যে কোন আলো বেশি বাঁকে? আমরা জানি বেগুনি বেশি বাঁকে, তো কারেক্ট অ্যান্সার বেগুনি হবে। ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে বেগুনি সব থেকে বেশি বাঁকবে। ওকে, এবার একটা জিনিস মাথা রাখবে, যত তুমি নিচের দিকে যাবে তত প্রতিসারাঙ্ক বৃদ্ধি পাবে।
যত তুমি নিচের দিকে যাবে তত তোমার প্রতিসারাঙ্ক কী হবে, বৃদ্ধি পাবে। তার মানে রেডের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক সব থেকে কম হবে, সব থেকে কম, ঠিক আছে। আর ভায়োলেট মানে বেগুনির ক্ষেত্রে প্রতিসারাঙ্ক কী হবে, সব থেকে বেশি হবে, সব থেকে বেশি, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ আমি এখানে একটা তোমাদের চিত্র এঁকেছি এবং সেই চিত্রে দেখতে পাচ্ছ পরিষ্কার তোমাদের রেড রয়েছে একদম মাথায়, আর একদম নিচে তোমাদের রয়েছে কি, ভায়োলেট। দেখো রেড তোমাদের সব থেকে মাথায় রয়েছে আর নিচে তোমাদের রয়েছে কি, ভায়োলেট, পরিষ্কার দেখতে পাচ্ছ। ওকে, অর্থাৎ যত তুমি নিচের দিকে যাবে তত সেটা বাঁকবে বেশি, আর যত বাঁকবে বেশি তত তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বেশি হবে, বিচ্যুতি কোণও বেশি হবে। মনে রাখবে প্রতিসারাঙ্কের সঙ্গে বিচ্যুতি কোণের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। প্রতিসারাঙ্ক যত বেশি, প্রতিসারাঙ্ক যত বেশি বিচ্যুতি কোণও তত বেশি, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক হয়, ঠিক আছে। প্রতিসারাঙ্ক যত বেশি বিচ্যুত কোণও কী হয়, তত বেশি হয়। ডেফিনেটলি প্রতিসারাঙ্ক বেশি হলে সেটা বাঁকবে বেশি, আর বাঁকলে বেশি বিচ্যুত হবে বেশি, আর বিচ্যুত হলে বিচ্যুত কোণও বেশি হবে। ইয়েস, প্রতিসারাঙ্ক বেশি হলে সেটা বাঁকবে বেশি, বাঁকলে বিচ্যুত হবে বেশি, বিচ্যুত হলে বিচ্যুতি কোণের মানও বেড়ে যাবে, ঠিক আছে। সো প্রতিসারাঙ্ক যত বাড়বে যে আলোর ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান সে আলোর ক্ষেত্রে তত বেশি হবে। বলো এটা বুঝলে কিনা। আর একটা জিনিস মনে রাখবে, বেগের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে বেগের সঙ্গে বিচ্যুতি কোণের সম্পর্ক কী হবে, ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে আলোর বেগ যত বেশি সে আলোর বিচ্যুতি কোণ তত কম, ঠিক আছে। দেখো 1/, করে দিচ্ছি আমি বিচ্যুতি কোণ। বলো এটা বুঝছো কিনা। যে আলোর বেগ যত বেশি সেই আলোর বিচ্যুতি কোণ তত কম। রেডের বেগ বেশি, ফলে রেডের বিচ্যুতি কোণ কিন্তু কম হবে। আর জিনিস তুমি কী দেখলে, যে একটু আগে যেটা বললাম ওয়েভ লেন্থের সঙ্গে প্রতিসারাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে ওয়েভ লেন্থের সঙ্গে বিচ্যুতি কোণের সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে বিচ্যুতি কোণ তত কম হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বেগ বেশি হয়, বেগ বেশি হলে বিচ্যুতি কোণ কী হয়, কম হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 6 দাগ। তোমাদের বলেছে এ ডিগ্রি আর বি ডিগ্রি বলতে কী বোঝাচ্ছে। এরকম ফিগার বেস প্রশ্ন আসতে পারে। নির্গমন কোণ, প্রিজমের কোণ, প্রিজমের কোণ, নির্গমন কোণ, প্রিজমের কোণ, বিচ্যুতি কোণ, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ। দেখো আমি একটু আগে তোমাদের বললাম যে যখনই প্রিজমের দুটো তল তুমি দেখবে, ঠিক আছে, এইরকমভাবে প্রিজম থাকে আর প্রিজমের দুটো তল, ঠিক আছে, এরকমভাবে প্রিজম রয়েছে, প্রিজমের দুটো তলের মাঝখানে তুমি যখন অ্যাঙ্গেল দেখবে, একটা তল আর সাপোজ ধরো এই একটা তল, ঠিক আছে। তো এই দুটো তলের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটাকে আমরা কী বলি, প্রিজমের কোণ বলি। তো এ অপশান তো কেটে গেল আর ডি অপশান তো কেটে গেল, কারণ এখানে বলা আছে নির্গমন কোণ এবং আপতন কোণ। দেখো এই প্রথমটা ধরবে, দ্বিতীয়টা ধরবে, ঠিক আছে। এখানে যথাক্রমে লেখা ছিল, অ্যাকচুয়াল প্রশ্ন একটু বড় ছিল, আমি ছোটো করে রেখে দিয়েছি, ঠিক আছে। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদের এখানে দাগাই, এটা হচ্ছে এক্স করে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই করে দিচ্ছি। এই এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা হচ্ছে অভিলম্ব, আর অভিলম্বের রেসপেক্টিভে তুমি দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে যে রশ্মি সে একটা কোণ তৈরি করেছে। তো অবিলম্বের রেসপেক্টিভে এই ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে যে রশ্মি সে যখন কোণ তৈরি করে তাকে আমরা কী বলি, নির্গমন কোণ বলি। তার মানে অপশান বি আমাদের কারেক্ট হবে। সিও কিন্তু কেটে গেল কারণ বিচ্যুতি কোণ লেখা আছে। এবার তোমরা বলবে স্যার তাহলে বিচ্যুতি কোণ কোনটা বলেছিলেন আপনি, সেটা একটু বলে দিন। দেখো বিচ্যুতি কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিচ্যুতি কোণ, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, বা বলতে পারো অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্গেল তৈরি করার এখানে অ্যাঙ্গেল তৈরি করা দুটো তো সেমই হয়, ঠিক আছে। এই যে রশ্মি বেরিয়ে যাচ্ছে আর এই যে রশ্মিটা এসছে, এই যে রশ্মি বেরিয়ে যাচ্ছে আর এই যে রশ্মিটা এসছে, দুটোর মাঝখানে যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি বিচ্যুতি কোণ, ঠিক আছে। অবিলম্বের রেসপেক্টিভে নয় কিন্তু, ঠিক আছে। আমি তোমাদের এটা লিখেও দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। অবিলম্বের রেসপেক্টিভে যখন বেরিয়ে যাচ্ছে রশ্মি যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হয় নির্গমন কোণ, কারণ এই রশ্মিটা নির্গমিত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে অবিলম্বের রেসপেক্টিভে। আর এইটা কি, এটা হচ্ছে তোমাদের বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ দুটো জিনিসের মধ্যে হয়, এক আপতিত রশ্মি, দেখো এই রশ্মিটাই তো আপতিত হয়েছিল, এর যাওয়ার কথা ছিল এদিকে, যায়নি, বেঁকে এদিকে গেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আপতিত রশ্মি। আপতিত রশ্মি আর নির্গমিত রশ্মির মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয় তাকে আমরা বলছি বিচ্যুতি কোণ, ঠিক আছে। তো আপতিত রশ্মি এবং নির্গমিত রশ্মির মধ্যে বিচ্যুতি কোণ হয়, অবিলম্ব এবং নির্গমিত রশ্মির মধ্যে হয় তোমাদের নির্গমন কোণ, ঠিক আছে। এই দুটো জিনিস একদম ভুলবে না, পয়েন্ট টু বি নোটেড। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, এটা তোমাদের কোশ্চেন নাম্বার দিতে আমার মনে নেই, যাই হোক পরের প্রশ্ন
দেখো এই প্রশ্নটাতে তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, এটা এনসিইআরটি এক্সাম্পলারের থেকে একটু আলাদা, একটু বাইরে, ঠিক আছে, কিন্তু এটা পড়তে পারে কারণ এটা হায়ার এনসিইআরটিতে আছে, ঠিক আছে, উচ্চ ক্লাসে এনসিইআরটিতে আছে। আমি তোমাদের জাস্ট টাচ করিয়ে রাখছি, বলা যায় না, যদি বাই চান্স পড়ে তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। দেখো আর যদি প্রশ্ন পড়া শুরু হয় তো কিন্তু প্রত্যেকটা শিফটে পড়তে আরম্ভ করবে। দেখো এখানে বলেছে সংকট কোণ তোমাদের বিয়ালজি, এখন অনেকের প্রবলেম হয় স্যার সংকট কোণই জানি না তো আমি কী করে করবো। দেখো সংকট কোণ আমি তোমাদের অনেক অন্য ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, যদি সেই ভিডিওগুলো না দেখো তাহলে খুব গন্ডগোল। আমি তোমাদের সংকট কোণটা ছোটো করে এখানে বলে দিচ্ছি, ততক্ষণে যারা পারো তারা এই সব কটা কোণ বার করো। এখানে আমি বলে দিচ্ছি প্রশ্নটা, এই যে রশ্মিটা আছে এই রশ্মিটা তোমাদের অবিলম্ব বরাবর এই তলে আপতিত হচ্ছে, মানে এই রশ্মিটা সোজা যাবে। অবশ্যই অবিলম্ব বরাবর যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে সেটা কী হয় না, বাঁকে না, মানে রিফ্র্যাক্টেড হয় না। এটাও সেম, কিন্তু এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেখতে পাচ্ছ 30 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেখতে পাচ্ছ 60 ডিগ্রি। আর এই যে তলটা, এই তলটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে দেখো বলা রয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে, এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো সব কিছু বলা আছে, চলো নিজেরা ট্রাই করো, আমি ততক্ষণ সংকট কোণটা বোঝাই, যারা পারছো তারা ট্রাই করো। দেখো এই হচ্ছে তোমাদের একটা ধরো বেজ রয়েছে, এই ধরো একটা দ্বিতীয় বেজ রয়েছে, এই ধরো একটা তৃতীয় বেজ রয়েছে, আর এই ধরো একটা চতুর্থ বেজ রয়েছে, ঠিক আছে, 4টে বেজ তোমাদের আমি এখানে এঁকেছি, ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, প্রত্যেকটা আমি অবিলম্ব আঁকছি, এটা হচ্ছে অবিলম্ব, এর এইটা হচ্ছে অবিলম্ব, এর এইটা হচ্ছে অবিলম্ব, এবং এর এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, ঠিক আছে, প্রত্যেকটা আমি অবিলম্ব তোমাদের রেখে দিলাম। আর আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি, এ হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ক্লিয়ার হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ওকে। আর এখানে এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ঠিক আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার আপতিত রশ্মি, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে দেখো যে, আর ধরে নিচ্ছি এইটা হচ্ছে এখানে আমাদের আপতিত রশ্মি, এটাকে একটু বড় করে দিই, এই হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবকটা আপতিত রশ্মি আমি এঁকেছি। কী দেখতে পাচ্ছ তুমি, দেখো এখানে আপতন কোণের মানটা দেখো, এখানে এই জায়গায় আপতন কোণের মানটা দেখো, ঠিক আছে, এই জায়গায় আপতন কোণের মানটা দেখো, আর এইখানে তুমি আপতন কোণের মানটা দেখো, তুমি দেখতে পাচ্ছ আপতন কোণের মান আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে, আপতন কোণ আই, এখানে আয়ের মান দেখো আস্তে আস্তে বাড়ছে, এখানে দেখো যা আছে, এখানে দেখো যা আছে, এখানে দেখো যা আছে, এখানে দেখো যা আছে, আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। আর আমি ধরে নিচ্ছি নিচেরটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, ঠিক আছে, ওপরটা হচ্ছে আমাদের হালকা লঘু, ওপরটা আমি লিখছি, নিচেরটা আমি লিখছি না, ঠিক আছে, ওপরেরগুলো সব লঘু, এটাও লঘু, এগুলো লঘু, এটাও লঘু, এটাও তোমাদের লঘু, ঠিক আছে। তো বেসিক্যালি কী হচ্ছে, আমি এটাকে লাল দিয়ে দেখাবো, বেসিক্যালি কী হচ্ছে দেখো, এই রশ্মিটা গেল, এই রশ্মিটা গেল, এবার তুমি দেখতে পাচ্ছ এখানে লঘু মাধ্যম থেকে এটা, সরি, ঘন থেকে লঘুতে যাচ্ছে, নিচের দিকে ঘন আছে, ঘন থেকে ওপরের দিকে যাচ্ছে, মানে লঘুতে আছে, নিচে ঘন ওপরে লঘু, যেদিকে যেটা লিখেছি, ঘনটা লিখিনি আমি তোমাদের বলে দিচ্ছি, নিচে ঘন ওপরে লঘু। তো দেখতে পাচ্ছ ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে গেলে কী হয়, এটা অবিলম্ব থেকে দূরে বাঁকে। তো প্রথম রশ্মিটা সাপোজ ধরো এইভাবে বেঁকে গেল, প্রথম রশ্মিটা সাপোজ ধরো এইভাবে বেঁকে গেল, ঠিক আছে, এইভাবে বাঁকলো, দেখতে পাচ্ছ অবিলম্ব থেকে দূরে বেঁকে গেছে, স্ট্রেট লাইনটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে বেঁকেছে। দেখো যত আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আপতন কোণ বড় হতে থাকবে, তত আমাদের এটা কী হবে, তোমাদের বাড়তে থাকবে, তত আমাদের এটা কী হবে, বাড়তে থাকবে। দেখো আরও বাড়লো, অর্থাৎ আরও অবিলম্ব থেকে দূরে গেল, এইভাবে কী হবে, আস্তে আস্তে রশ্মিটা কী হবে, এর ওপর দিয়ে চলে যাবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই ছিল রশ্মিটা, এখানে এই ছিল, অর্থাৎ যত দেখো আপতন কোণ বাড়ছে তত এটা কী হচ্ছে, অবিলম্ব থেকে দূরে বেঁকে যাচ্ছে। দেখো এখানে অবিলম্ব থেকে কী হচ্ছে, দূরে বেঁকে যাচ্ছে, ওকে। তো দেখতে পাচ্ছি এটা দেখো অবিলম্ব থেকে দূরে গেছে, এটা দেখো আরও দূরে গেছে, এটা দেখো অনেকটা দূরে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, ঠিক আছে। আর এই জায়গায় দেখো এটা একটা আই, মনে রাখবে যে আপতন কোণের জন্য প্রতিসারিত রশ্মি অবিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই আপতন কোণকেই আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সি ফর ক্রিটিক্যাল। কি আমি কি বললাম আরেকবার ভালো করে বুঝবে, এখানে আপতন কোণ দেখো বড় হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তার মানে অবিলম্ব থেকে দূরে বেঁকে যাবে, দেখো এটা বাঁকছে, যত বড় হচ্ছে এটা তত এটা আরও বেশি বাঁকছে, এবার বাঁকতে বাঁকতে এমন একটা পজিশন নিল যেখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, আর এই লালটা হচ্ছে আমাদের কি রিফ্র্যাক্টেড রে, প্রতিসারিত রশ্মি এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। যে আপতন কোণের জন্য এই মানটা 90 ডিগ্রি হয়, অবিলম্ব এবং রিফ্র্যাক্টেড রের মধ্যে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাকে আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্লিয়ার, তাকে আমরা কি বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইখানে দেখতে পাচ্ছ আই কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট, এখানে দেখতে পাচ্ছ আই কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট, দেখো এখানে আই সব ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট, দেখো এখানে অ্যাঙ্গেলটা সব থেকে বেশি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে আই, এটা I1 বলছি, এটাকে ধরো আমি বলছি I2, এটাকে ধরো বলছি আমি I2, এটাকে ধরো আমি বলছি I3,
ঠিক আছে, এখানে ধরো বলছি আমি I3, আর এটাকে আমি ধরো বলছি I4, ঠিক আছে। আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে, অর্থাৎ আপতন কোণ দেখো এখানে I4। তুমি দেখতে পাচ্ছি এই জায়গায় তোমাদের আই কিন্তু সি এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে আরও বাড়াচ্ছি, দেখো যত যাচ্ছে তত আমরা কি আই এর মান বাড়াচ্ছি, তার মানে এই পয়েন্টে এটা আই এর মান সি এর সমান হবে, ঠিক আছে। কারণ দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি তৈরি করবে সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অর্থাৎ আয়ের মান যা হলে, এই জায়গায় আয়ের মান যা হলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, সেইটাকে আমরা কি বলবো, সেই আইটাকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো। তো এই জায়গায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আয়ের মান আরও বাড়ছে। আয়ের মান যখন আরও বাড়বে তখন কী হবে, এই রশিটা এই পয়েন্টে ছিল, এবার তো আরও বাঁকবে, বেঁকে কী হবে, এটাই ভেতর ঢুকে যাবে। স্ট্রেট লাইন করি, এতক্ষণ স্ট্রেট লাইন করছি, বেঁকে কী হবে, এটা এইভাবে ঢুকে যাবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ঘনমাধ্যমে ছিল, রশ্মিটা ঘনমাধ্যমেই চলে এলো, ভালো করে বুঝবে। এর আগে কি হচ্ছিল, ঘন থেকে লঘু থেকে আছে, এখানেও ঘন থেকে লঘু থেকে আছে, আর এটা ঘন থেকে লঘুও না, ঘন থেকে ঘনও না, এটা একদম তলের ওপর দিয়ে ঘষতে বেরিয়ে গেছে। এটাকে বলা হয় গ্রেজিং রে, কী বলা হয় এটাকে, গ্রেজিং রে, ঠিক কী হলো, গ্রেজিং রে বলা হয়, অর্থাৎ ঘষে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা দেখো যে মাধ্যমে ছিল সেই মাধ্যমেই ফিরে আসছে, ঘন থেকে ঘনতেই ফিরে আসছে, অর্থাৎ এই জায়গায় আর কিন্তু রিফ্র্যাকশন হচ্ছে না, মাধ্যম চেঞ্জ করলে তাকে আমরা রিফ্র্যাকশন বলি। মাধ্যম যে মাধ্যমে আছে সেই মাধ্যমেই ফিরে এলে তাকে আমরা রিফ্লেকশন বলি। যখনই আয়ের মান বেশি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, তখন এখানে আর রিফ্র্যাকশন হচ্ছে না, তখন এটা কী হয়ে যাচ্ছে, রিফ্লেকশন হয়ে যাচ্ছে। তো এটা আর প্রতিসরণ কোণ হচ্ছে না, এটা প্রতিফলন কোণ হয়ে যাচ্ছে। হেয়ার উই ক্যান সে, এখানে কি হচ্ছে আমাদের, প্রতিফলন হচ্ছে, নট প্রতিসরণ। কি হচ্ছে এখানে, প্রতিফলন, ঠিক আছে, প্রতিফলন হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, তোমাদের প্রতিফলন হচ্ছে। তো দেখো এই দেখতে পাচ্ছ আয়ের মান ছোট ছিল, যতক্ষণ ছোট ছিল তখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছিল, এটা দেখো ঘষে বেরিয়ে যাচ্ছে, গ্রেজিং রে বলছি। আর এটা দেখো যে মাধ্যমে আছে সেই মাধ্যমে ফিরে আসছে, এইটাকে কি বলে জানো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, ঠিক আছে। যেখানে আমি I4 লিখেছি ওই ঘটনাটাকে কি বলা হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে যে মাধ্যমে আছে সেই মাধ্যমেই ফিরে আসছে, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কেন কি, দেখো অন্য কোনো প্রতিফলনে কি হয়, কিছু কিছু রে শোষিত হয়ে যায়, এখানে কোনো রে শোষিত হয় না, 100% রে প্রতিফলিত হয়, এই জন্য পূর্ণ বলা হয়। আর এটা প্রতিফলন, প্রতিসরণ নয়, অর্থাৎ প্রতিসারিত হতে হতে আস্তে আস্তে প্রতিফলন হয়ে যাচ্ছে। ওকে, তো এইটাকে আমরা বলি I3, এইটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে, বলো এটা বুঝলে কিনা। এটাকেও আমি সেভ করে দিচ্ছি যাতে তোমরা পরে দেখে নিতে পারো। এবার চলো প্রশ্নটা করবো। আচ্ছা, আমি চিত্রটাকে একটু বড় করে নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি, ঠিক আছে। এবার তো এটা করাবো। দেখো এটা হচ্ছে এই চিত্র ছিল, আমরা একটু আগে দেখলাম যে আই যদি সি এর থেকে ছোট হয়, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট হয়, তখন তোমাদের কিন্তু প্রতিসরণ ঘটে, প্রতিসরণ ঘটে। আর আমরা কি দেখলাম, আই যদি সি এর থেকে ছোট না, বড় না, সমান হয়, তখন না প্রতিসরণ ঘটে না প্রতিফলন ঘটে, তখন ঘটে গ্রেজিং ইমার্জেন্স বলা হয় ওটাকে, এবং ওটাকে কী বলে, গ্রেজিং রে। অর্থাৎ একদম যে পথে ওটার লাইনটা আছে সেই পথেই এটা যায়, অর্থাৎ একে অপরের গায়ে গায়ে চলে যায়, ঘষটে বেরিয়ে যায়, বলেছিলাম তোমাদের, ঠিক আছে। ওকে, আর আই যদি সি এর থেকে বড় হয়, তখন ঘটে প্রতিফলন, যাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে আমরা আগে মনে রাখবো, এই পয়েন্টগুলোকে মনে রেখে আমরা কি করব, এখানে ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করব, ঠিক আছে। চলো করে ফেলা যাক। তো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের একটা রে এসে পড়ছে, দেখতে পাচ্ছি এই রেটা তোমাদের 90 ডিগ্রিতে এসে পড়ছে, এটা 30, এটা 90, তাহলে এটা কত হবে, এটা 60 হবে। ক্লিয়ার, এটা 60 হবে। আর এই অ্যাঙ্গেলটা আমাদের 90 বলা রয়েছে, এরকম যখন থাকে তখন 90। আর দেখতেও পাচ্ছি এটা অবিলম্ব বরাবর এসে পড়ছে, তার মানে এই রশ্মিটা, আমরা জানি কোনো রশ্মি যখন অবিলম্ব বরাবর পড়ে তখন সেটা বাঁকে না, তাহলে এই রশ্মিটা কী হবে, সোজা গিয়ে এই তলে গিয়ে স্ট্রাইক করবে, ঠিক আছে। এই তলে গিয়ে কী করবে, স্ট্রাইক করবে। আমি একটু আগে তোমাদের কি বলেছি, যখনই তলে স্ট্রাইক করবে তখন অবিলম্ব আঁকবে, ঠিক আছে। এটা তো অবিলম্বই, কারণ এই তল বরাবর এটাই লম্ব হয়, আর সেই লম্ব বরাবরই রশ্মি পড়ছে, তার মানে কোনো বাঁকবে না, সোজা গিয়ে এর গায়ে গিয়ে ধাক্কা মারবে। কিন্তু এটা তো আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, ফলে এখানে আমাদের কী আঁকতে হবে, অবিলম্ব আঁকতে হবে। আর দেখতেই পাচ্ছ এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, তাহলে এ পাশে আমাদের 90 তৈরি হবে, 30 90, তাহলে এটা কত হবে, এটা হবে 60। এই অ্যাঙ্গেলটা কত হবে, আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমি ছোটো করে তোমাদের লিখেও দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের কত হবে, আমাদের 60 ডিগ্রি। আর এখানে আমাদের একটা অবিলম্ব আঁকতে হবে। তো যদি আমি অবিলম্বটা আঁকি, কালো কালিতে করছি তোমাদের অবিলম্ব, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অবিলম্ব, ওকে। কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই তলের সঙ্গে এই দাগটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, মানে এই জায়গায় যে কোণ তৈরি হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি
এই 60 আর এই নিচে যে কোণ, এই 60 আর এই নিচে যে কোণ, এই কোণটা আমাদের কত হবে 90। তো এটা যদি 60 হয় তাহলে 90 হবে টোটাল, তো আমার নিচেরটা কত হবে আমাদের 30। তাহলে এইটা আমাদের কী হবে, সরি, তো এইটা আমাদের কত হবে, এইটা হবে আমাদের 30 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের 30 ডিগ্রি। ওকে, তুমি দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের 30 ডিগ্রি, মানে এখানে আই এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর আই 30, সংকট কোণ হচ্ছে 42, তার মানে আই হচ্ছে ছোটো সি এর থেকে, অর্থাৎ ফার্স্ট কেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এখানে কী হবে, প্রতিসরণ ঘটবে। আমাদের এখানে কী হবে, প্রতিসরণ ঘটবে। তাহলে প্রতিসারিত রশ্মি কী হবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলে কী হবে, প্রতিসারিত রশ্মি বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এটা অবিলম্ব থেকে দূরে বেরিয়ে যাবে। কেন, কারণ প্রিজম থেকে রশ্মিটা বাইরে আসছে, অর্থাৎ বাতাসে যাচ্ছে। প্রিজম ঘন, বাতাস লঘু, ঘন থেকে লঘুতে গেলে কি হয়, অবিলম্ব থেকে দূরে বাঁকে, সেটা দূরে বেঁকে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল ডায়াগ্রাম হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি ওভারঅল ডায়াগ্রাম। এখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে দ্বিতীয়, দেখো এইটা হচ্ছে প্রথম আই, এটা হচ্ছে I1 বলে লিখছি, এটা হচ্ছে দ্বিতীয় আই। ঠিক আছে, দ্বিতীয় আপতন কোণ এই জায়গায়। তো এই I2 এর মান কত বলতে পারে, দ্বিতীয় আপতন কোণের মান কত, এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তো I2 আমাদের 30 ডিগ্রি, তবে এটাকে I2 বলে নর্মালি লেখা হয় না, ওখানে যে নাম দেবে তোমার সেই নামে লিখবে। এটা নর্মালি R2 বলে লেখা হয়, R1 R2 বলে লেখা হয়। ঠিক আছে, এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে 30 ডিগ্রি। এখানে তোমাদের বলতে পারে I1 এর মান কত। দেখো I1 এর মান কী হবে, I1 এর মান হবে 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, দেখো অবিলম্বের রেসপেক্টিভে কোনো অ্যাঙ্গেলই এখানে তৈরি হচ্ছে না। এরকম হলেও অ্যাঙ্গেল তৈরি হয়, এরকম হলেও অ্যাঙ্গেল তৈরি হয়, কিন্তু যখন অবিলম্বের গায়ের ওপর গিয়ে এসে পড়ে রশ্মি, তখন কোনো অ্যাঙ্গেল তৈরি হয় না অবিলম্বের সাপেক্ষে। তার মানে আয়ের মান এখানে কী হবে, I1 এর মান কী হবে, 0 ডিগ্রি হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তোমরা বলবে স্যার 90 ডিগ্রি, না 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি তো এই তলের সঙ্গে। দেখো I1 মানে আপতন কোণ অবিলম্বের সাপেক্ষে তৈরি হয়, এখানে যেটাই অবিলম্ব সেটাই I1, তার মানে অবিলম্বের সাপেক্ষে I1 তৈরিই হচ্ছে না, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি, যদি রশ্মিটা এইভাবে আসতো তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আমার তৈরি হতো, কিন্তু যেহেতু সেটা নয়, তার মানে এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে অবিলম্বের রেসপেক্টিভে, তলের সঙ্গে নয়, কিন্তু এই তলের সঙ্গে নয়, অবিলম্বের রেসপেক্টিভে কোণ তৈরি হয়। আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, ইমার্জেন্ট অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল, কেবলমাত্র ডেভিয়েশন অ্যাঙ্গেল ছাড়া যে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় তোমাদের কার ওপর বেস করে, অবিলম্বের উপর বেস করে। এটাও পড়তে পারে নিচের কোন অ্যাঙ্গেল অবিলম্বের উপর বেস করে তৈরি হয় না, এরকমও প্রশ্ন দিয়ে দিতে পারে। আপতন কোণ, প্রতিসরণ কোণ, প্রতিফলন কোণ আর বিচ্যুতি কোণ। অ্যান্সার হবে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ কিন্তু অবিলম্বের উপর বেস করে তৈরি হয় না, বিচ্যুতি কোণ কিন্তু অবিলম্বের সাথে তৈরি হয় না। বাকি তিনটে কোণে অবিলম্বের সাথে তৈরি হয়, যে তলে পড়ছে সেই তলের উপর নয়, অবিলম্বের সাথে কোণ তৈরি হয়। ওকে, কোনো কোণ তৈরি করছে না, ফলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। ওকে চলো, এই যে কোণটা, এই কোণটা তোমাদের কিন্তু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স মানে কি, নির্গমন কোণ। এটা মনে রাখবে, পরীক্ষার সময় পড়তে পারে। ওকে, এই কোণ এবং এই কোণ অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স হয়, অর্থাৎ অবিলম্বের রেসপেক্টিভে নির্গমন রশ্মি বা নির্গমিত রশ্মি যে কোণ তৈরি করছে তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে কিন্তু প্রতিসরণ ঘটলো, এখানে প্রশ্নটা যা দেওয়া ছিল কোন ক্ষেত্রে প্রতিসরণ ঘটবে না, এরকম সামথিং প্রশ্ন দেওয়া ছিল। তো এ কেসে আমরা দেখলাম প্রতিসরণ ঘটলো, দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে প্রতিসরণ ঘটছে, প্রতিসরণ ঘটলো। চলো আমরা বি কেসটা দেখে নিই। দেখো এটা পরের প্রশ্ন, বি প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমাদের এইগুলো একটু আগে তোমাদের বললাম, এর ওপর বেস করে অ্যান্সার দাও। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা তোমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, সো এটা সোজা গিয়ে কী করবে, এখানে গিয়ে স্ট্রাইক করবে। ঠিক আছে, যদি এই ফেজে তুমি অবিলম্ব আঁকো, যদি এখানে অবিলম্ব আঁকো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা তোমাদের 60, এইটা তোমাদের 90, তাহলে এইটা তোমাদের কত হবে, 30 হবে। ক্লিয়ার, তো এটা যদি 30 হয় তাহলে নিচের কোণটা কত হবে তোমাদের, এইটা যদি 30 হয়ে যায় তাহলে নিচের অ্যাঙ্গেলটা কত হবে, 60 হবে। কারণ 30 আর 60 এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, অবিলম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এখানেও 90, এখানে 90, এখানে 90, এখানেও, এর চারদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হবে। তো এটা 30, তাহলে এটা 60। দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ I2, ঠিক আছে, I2 যেটা কিনা আমাদের 60 ডিগ্রি, সেটা তুমি দেখতে পাচ্ছ এর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ 42 ডিগ্রি, সংকট কোণ দেওয়া আছে 42 ডিগ্রি, এই যে 42 ডিগ্রি থেকে এটা কি, এটা হবে বড়, অর্থাৎ এই জায়গায় কিন্তু আর প্রতিসরণ ঘটবে না, এখানে তখন ঘটবে প্রতিফলন, অর্থাৎ থার্ড কেস আমাদের কাজ করবে। তো প্রতিফলন যদি ঘটে তাহলে প্রতিফলন কোণের মান সমান হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। তাহলে এটা যদি 60 হয়, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলই এখানে স্ট্রাইক করবে। আমি স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, এটা তোমাদের কী করবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলই এখানে কী করবে, স্ট্রাইক করবে এই জায়গায়। ঠিক আছে, এই দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে স্ট্রাইক মারলো। ওকে, আচ্ছা, তো এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে তুমি খেয়াল করো, এইটা যদি 60 হয় তাহলে এটা আমাদের 60 হবে, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কী হয়, সমান হয়। মানে এটা 60 মানে এটাও আমাদের কী হবে, এটাও কিন্তু আমাদের 60 হবে। ঠিক আছে, এটাও কিন্তু কী হবে, আমাদের 60 হবে। এটা 60, তো এটা আমাদের কী হবে, 60 হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম।
আচ্ছা, তো এই পয়েন্টে আমাদের কী হবে, যদি তোমাদের বলা হয় যে এক্স পয়েন্ট, সাপোজ ধর এই পয়েন্টটাকে এক্স পয়েন্ট নাম দেওয়া হলো, আর যদি বলা হয় এক্স পয়েন্টে কী ঘটবে, প্রতিফলন ঘটবে না প্রতিসরণ ঘটবে, বলবে তোমরা প্রতিফলন ঘটবে, এবং এটাকে বলা হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, ওকে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এক্স পয়েন্টে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, পরের প্রশ্ন, যদি একটি প্রিজমে প্রিজম কোণের মান এ হয় এবং প্রতিসরণ কোণের মান আর হয়, তাহলে নিচের কোণটি সর্বনিম্ন বিচ্যুতি শর্ত। দেখো, সর্বনিম্ন বিচ্যুতি হচ্ছে কোনো রশ্মির জন্য কোনো মাধ্যমে যদি সর্বনিম্ন বিচ্যুতি আমরা বার করি, সেটা হচ্ছে ওই ক্ষেত্রে ওই অ্যাঙ্গেলে ওই রশ্মিটা সবথেকে কম বিচ্যুত হবে, ওই জন্য সর্বনিম্ন বিচ্যুতি বলা হয়। ঠিক আছে, ওই অ্যাঙ্গেলে ওই মাধ্যমে ওই রশ্মিটা কী হবে, সবথেকে কম বিচ্যুত হবে। ওকে, তো এটার যে ফর্মুলা হয়, ফর্মুলা অনেক আছে, এর যে শর্ত হয় সেটা বলে দিই। এর শর্ত হচ্ছে এ ইকুয়াল টু 2r হয়, এটা অলওয়েজ মাথা রাখবে, কী হয়, এ ইকুয়াল টু 2r হয়। তো ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। ওকে, বেসিক্যালি এর যে মান হয় সেটা হচ্ছে r1 প্লাস r2 হয়। ঠিক আছে, এখানে r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু আমরা r নিয়ে নিই, কারণ দুটোই সমান হয়। ঠিক আছে, r1 যা r2 মান তাই হয়, ইকুয়াল টু আমাদের r হয়। তো এই জায়গায় যদি আমরা পুট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের r, এটাও আমাদের r, তো r প্লাস r এখানে কী হয়ে যায়, 2r হয়ে যায়। আর এই এ কি, এ হচ্ছে প্রিজম কোণের মান, এই হচ্ছে প্রিজম কোণ যেটা হচ্ছে এ, আর r কি, চলো একটু দেখিয়ে দিই এটা। ঠিক আছে, দেখো আমি এই যে আপতিত রশ্মি, এটাকে যদি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, বা এখানে বাড়ানোর দরকার, আমি একটা কাজ করছি, চলো এখানে একটা অবিলম্ব এঁকে দিই, কারণ এটা লাগবে না। এই হচ্ছে আমাদের অবিলম্ব, সাপোজ ধরো জাস্ট মিনিট, ইয়েস, এই হচ্ছে অবিলম্ব, ধরো এইটা হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, তো এটা যদি আমাদের অবিলম্ব হয়, অবিলম্বের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে এইটা হচ্ছে আমাদের r1। ঠিক আছে, আর যদি আমরা এখানে আরেকটা অবিলম্ব টানি, এই জায়গায় যদি আমরা আরেকটা অবিলম্ব টানি, কারণ যেখানে যেখানে মাধ্যম চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে আমরা অবিলম্ব আঁকতে পারি, বা যেখানে যেখানে রশ্মি স্ট্রাইক করছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে সেখানে আমরা অবিলম্ব আঁকতে পারি। এই জায়গায় আমরা যে কোণ পাই সেটাকে আমরা বলি r2। যখনই সর্বনিম্ন বিচ্যুতির কথা বলছি, তখন r1 এবং r2 কী হয়, ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, r1 এবং r2 কী হয়, ইকুয়াল হয়, তখন এই রিলেশনটা তৈরি হয়, এ ইকুয়াল টু 2r। কেন তৈরি হয়, কারণ এর মান r1 এবং r2 সমান হয়, তার মানে এর মান হয়ে যায় r প্লাস r মানে 2r। এটাকে প্রমাণ করেও দেখানো যায়, এখানে দেখাচ্ছি না কারণ বিশাল বড় ইকুয়েশন তৈরি হয়। ঠিক আছে, কোণের মান, তারপরে বিপরীত কোণ, তারপরে তোমাদের ওই যে আছে না, যে জিওমেট্রিতে যেটা তোমরা পড়বো যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, এগুলো সব তোমাদের এখানে চলে আসে। সেই জন্য আমি আর করে দেখাচ্ছি না, করে দেখানো যায়। তো r1 এবং r2 কী হবে, এখানে পজিটিভ হবে, মানে প্লাস হবে, এবং অ্যান্সার তোমাদের হবে এ ইকুয়াল টু 2r। দিস ইজ দ্য কারেক্ট ইকুয়েশন হিয়ার। এটা মনে রাখবে সর্বনিম্ন বিচ্যুতির জন্য সমান। আরেকটা জিনিস মাথা রাখবে, ঠিক আছে, যদি এখানে রেখাটা বেঁকে গেছে, এখানে আরেকটা শর্ত হয়, সেটা হচ্ছে এই যে লাইন আর এই লাইন, এই দুটো আমাদের প্যারালাল হয়ে যায়। যখনই r1 এবং r2 সমান হয়ে যাবে না, তখন অনেক কিছু হয়। কী হয়, যেমন এই যে লাইনটা দেখতে পাচ্ছি, হালকা রঙের যে লাইন, আর প্রিজমের যে বেজ, এই দুটো কী হয়, তোমাদের সমান হয়। অর্থাৎ আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি বলছি, প্রতিসারিত রশ্মি, এই যে রশ্মিটা, এটা তো প্রতিসারিত রশ্মি, দেখো এই হচ্ছে আপতিত হচ্ছে, তারপর পরে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিসারিত রশ্মি। এই প্রতিসারিত রশ্মি এবং প্রিজমের যে বেজ, সেটা কী হয়, তোমাদের সমান্তরাল হয়। কী হয়, তোমাদের সমান্তরাল হয়, সমান হয় যদি বলে থাকি, সরি ফর দ্যাট, সমান্তরাল হয়। ঠিক আছে, এইটা আর এটা কী হয়, তোমাদের সমান্তরাল হয়, এটা মনে রাখবে। এটাও তোমাদের সর্বনিম্ন বিচ্যুতি একটা শর্ত, বলে দিতে পারে নিচের কোনটি সর্বনিম্ন বিচ্যুতি শর্ত। এক তো r1 এবং r2 সমান হবে, তবেই তো এটা 2r তৈরি হচ্ছে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত কি, এইটা আর এইটা তোমাদের সমান হয়, যদি বলে দিই, এটা হচ্ছে আমাদের সাপোজ ধরো p, এটা হচ্ছে ধরো pq, এটা হচ্ছে ধরো x, এটা হচ্ছে ধরো y। তো 2 নম্বর শর্ত আমাদের কী হবে, pq প্যারালাল হবে কার সাথে, xy এর সাথে। ঠিক আছে, এটা 2 নম্বর শর্ত। নেক্সট শর্ত আমাদের কী হবে, এটা মনে রাখবে, সেটা হচ্ছে এখানে যে তোমরা i1 পাচ্ছ আর এখানে যে ই পাচ্ছ, আমি লালটার জন্যই দেখাচ্ছি, এখানে যে ই পাচ্ছ, এই দুটো তোমাদের ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট শর্ত কি, এখানে আই ইকুয়াল হয় ই এর। আচ্ছা, ইকে অনেক সময় i2 বলে লেখা হয়, ইকে অনেক সময় কী বলে লেখা, i2, অ্যাকচুয়ালি ইকেই i2 বলে লেখা হয়, এখানে আমি অফিসিয়াল নামগুলো লিখেছি, ইকে i2 বলে লেখা হয়। তো বলতে পারো তোমাদের এইটা ইকুয়াল টু i2 হয়ে যায়। ঠিক আছে, আই ইকুয়াল টু ই ইকুয়াল টু i1, অর্থাৎ সর্বনিম্ন বিচ্যুতি 3টে শর্ত আছে বেসিক্যালি। এক কি, r1 ইকুয়াল টু r2 হবে, তার মানে কী হবে, a ইকুয়াল টু 2r হয়ে যাবে, আর কী হবে, pq প্যারালাল হবে xy, আর কী হবে, i ইকুয়াল টু ই ইকুয়াল টু i1 হবে। অর্থাৎ আপতন কোণ এবং উৎসরণ কোণ বা নির্গমন কোণ যেটাই বলো না কেন, সেটা তোমাদের কী হবে, সমান হবে, i ইকুয়াল হবে কার, ইয়ের, i ইকুয়াল হবে কার, ইয়ের। ঠিক আছে, এগুলো সব কটায় সর্বনিম্ন বিচ্যুতির শর্ত হয়। চলো নেক্সট, পরের প্রশ্ন। 9 দাগ, রামধনুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। দেখো, রামধনু কিন্তু বিচ্ছুরণের ফল, বিচ্ছুরণ মানে কি, ডিসপারশন। ঠিক আছে, বিচ্ছুরণ মানে কি, ডিসপারশন। ওকে, দেখো এখানে লেখাও আছে, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেন ড্রপ, এই বড় মতো গোলাকারটা রেন ড্রপ।
এখানে দেখতে পাচ্ছ প্রথমে ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, তারপর তোমাদের বেরিয়ে যাচ্ছে। একটু আগে তোমাদের 30 আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা দেখালাম, ইন্টারনাল রিফ্লেকশনও কিন্তু হতে পারে, ঠিক আছে। তারপর কী হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। এবং রামধনু কিন্তু লাল রঙের আলো সব থেকে বেশি বিচ্যুত হয়, এটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে। রামধনুতে কিন্তু লাল রঙের আলো সব থেকে বেশি বিচ্যুত হয় না। কোন রঙের আলো বিচ্যুত হয়, একটু আগে যেটা বললাম বেগুনি রঙের আলোই বিচ্যুত হয়, ঠিক আছে। তো একটু আগে তোমাদের সব বলেছি। নেক্সট হচ্ছে রামধনু সূর্য যেদিকে তার বিপরীত দিকে অবস্থান করে, অর্থাৎ এ কারেক্ট আর সি কারেক্ট। তো এখানে আরেকটা অপশান যদি আমরা দিতাম তাহলে মনে হয় অপশানটা ঠিকঠাক দেওয়া হতো, সেটা হচ্ছে এ অ্যান্ড সি বোথ কারেক্ট, ঠিক আছে, বোথ কারেক্ট। এইটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত, এ অ্যান্ড সি বোথ কারেক্ট, ঠিক আছে। তোমরা দেখে নিও, সবকটা সত্য তো নয়, কারণ একটা ভুল। রামধনুতে লাল রঙের আলো সব থেকে কম বাঁকে, কারণ রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি হয়, ওয়েভলেন্থ যার বেশি তার ম্যাক্সিমাম স্পিড থাকবে, সেটা কম বাঁকবে, ঠিক আছে। এবং তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও কম হবে। যত বেশি বাঁকবে তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে তত বেশি বাঁকবে, যত বেশি বাঁকবে তত অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে, মানে বিচ্যুতিকোণের মান বেশি হবে। এটা তো নর্মাল ব্যাপার, বিচ্যুত যত হবে তত বিচ্যুতিকোণ বাড়বে, ঠিক আছে। আর যত বিচ্যুত হবে তার মানে তত তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ছে, মানে সে বাঁকছে বেশি। সবই বাঁকার ওপর নির্ভর করছে, ঠিক আছে। সো এ এবং সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ ই বলতে গেলে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। 10 দাগ, যদি একটি প্রিজম কোণের মান এ হয় তাহলে ওই কোণ এবং বিচ্যুতি কোণের রিলেশন কি? দেখো বিচ্যুতি কোণকে ডেল্টা দিয়ে, গ্রিক অক্ষর ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, এ হচ্ছে ডেল্টা গ্রিক অক্ষর। তো মনে রাখবে ডেল্টা ইকুয়াল টু ফার্স্ট অপশন কারেক্ট, ঠিক আছে। এর উপর অঙ্ক করা যায়, কিন্তু অঙ্ক আমার মনে হয় না তোমাদের পড়বে, কারণ বড্ড বেশি জটিল। অলরেডি 60 আর 30 দিয়ে যেটা করালাম ওই টাইপের আরও হাই লেভেল হয়ে যায়। এটাকে অনেক সময় এরকম লেখা হয় I1 প্লাস I2 মাইনাস এ, এইভাবে লেখা যেতে পারে এটাকে, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে তোমাদের প্রিজমে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় যখন প্রতিসরণ হচ্ছে, তখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় না, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে অনেক সময় I2 বলে ধরা হয়, অনেক সময় ই বলে ধরা হয়। I2 আর ই হচ্ছে সেমই হয়, ঠিক আছে। I1 আর ই কিন্তু সেম হয় না, পয়েন্ট টু বি নোটেড। I1 আর ই যদি সেম হয়ে যায়, ভালো করে বুঝবে, এই জায়গায় যদি I1 আর ই যদি সেম হয়ে যায় তখন সেটাকে আমরা কী বলি? একটু আগে যেটা বললাম, এই জায়গায় যদি I1 থাকে, এই মাঝখানটা আমি আঁকছি না, আচ্ছা চলো লিখে দিই, এই যে I1 আর ই যদি সেম হয়ে যায় তখন এটাকে কী বলে? একটু আগে বললাম মিনিমাম ডেভিয়েশন বলে, ঠিক আছে, ওকে। তখন সেটাকে মিনিমাম ডেভিয়েশনের জন্য ফর্মুলা হয়ে যায়। তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে এখানে, ওকে। থ্যাংক ইউ, এই 10টা প্রশ্নই তোমাদের ছিল।